একদিকে মোহনবাগান টিম আজকে নামলো ডুরান্ডে প্রথমবারের জন্য এবং অন্যদিকে দলবদল নিয়ে কিন্তু প্রচুর খবর আছে ইস্টবেঙ্গল শিবির থেকে। তো সব কিছু নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। সবাইকে স্বাগত জানিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যদি আসি মোহনবাগানের কথায়, মোহনবাগান কিন্তু আজকে কাশ্মীরের একটা নতুন দল ডাউনটাউন হিরোজ তাদের বিরুদ্ধে আজকে নেমেছিল। যদিও মোহনবাগান সিনিয়র টিমের কোনো ফুটবলার কিন্তু সেরকম খেলেননি, একমাত্র ব্যতিক্রম অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক টম এলড্রেড, তিনি কিন্তু আজকের দলে ছিলেন। আজকে মোহনবাগানের প্রথম একাদশে কিন্তু সেরকম কোনো বড় নাম ছিল না। ইন্ডিয়ানদের ক্ষেত্রে সুমিত রাঠি, রাজ বাসফোর, টম এলড্রেড তো ছিলেন ক্যাপ্টেন হিসাবে, অস্ট্রেলিয়ান সেন্টার ব্যাক তিনি ছিলেন একমাত্র ব্যতিক্রম। এছাড়া অভিষেক সূর্যবংশী, জাহিদ ছিলেন গোলে। এছাড়া মিডফিল্ডে গ্ল্যান মার্টিন্স ছিলেন। আশিস রায় আজকে দলে ছিলেন, সিনিয়র টিমের মেম্বার তিনি। আশিস রায় ছাড়া দলে আজকে ছিলেন টাইসন সিং, এছাড়াও ছিলেন কিন্তু রবি রানা, সালা এবং সুহেল ভাট। গত বছর ডুরান্ডে মোহনবাগান ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। তো এই ম্যাচে তারা কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স হিসেবে খেলতে নেমেছিল। যদিও খুব দুর্বল দল নিয়ে নেমেছিল মোহনবাগান, কারণ সিনিয়র টিমে সেরকম মেম্বার আশিস রায় এবং টম এলড্রেড ছাড়া ছিলেন না। ডাউনটাউন হিরোজ কিন্তু ম্যাচে যথেষ্ট চেষ্টা করেছে। মোহনবাগান অ্যাটাকাররা কিন্তু ফিনিশিংয়ের কারণে আটকে যাচ্ছিলেন। রবি রানা, টাইসন সিংরা বারবারই ফাইনাল থার্ডে গিয়ে কিন্তু মুভমেন্টটা তাদের ঠিকঠাক হচ্ছিল না এবং সেখানে কিন্তু আটকে যাচ্ছিলেন তারা। সেই জায়গা থেকে 73 মিনিট পর্যন্ত কিন্তু সবুজ মেরুন শিবিরকে অপেক্ষা করতে হয় এবং সুহেল ভাট ডান দিক থেকে একটা বাড়ানো বলে তিনি কিন্তু গোল করেন এবং সেটাই একমাত্র গোল। পারফরমেন্স যাই হোক, শেষ পর্যন্ত কিন্তু প্রথম ম্যাচে ডুরান্ডে জিতে মোহনবাগান কিন্তু ডুরান্ড অভিযান শুরু করলো নিজেদের। তো দেখা যাক আগামী ম্যাচে কীরকম পারফর্ম করে মোহনবাগান শিবির। যদি আসি ইস্টবেঙ্গল শিবিরের কথায়, তো ইস্টবেঙ্গল শিবিরকে নিয়ে কিন্তু প্রচুর আপডেট আসছে। এর মধ্যে প্রথম যে আপডেটটা দেবো সেটা হচ্ছে যে জামশেদপুর এফসিতে কিন্তু সই করে নিয়েছেন আশুতোষ মেহতা। আশুতোষ মেহতার সাথে ইস্টবেঙ্গলের লিঙ্ক আপের কথা অনেকে বলছিলেন, কিন্তু সেটা কিন্তু সত্যি না। তিনি কিন্তু জামশেদপুর এফসিতে সই করেছেন তার প্রাক্তন কোচ খালেদ জামিলের আন্ডারে। অন্যদিকে এই খবরটা কিন্তু চলে এসেছে যে নিশু কুমারের কিন্তু একটা বড় চোট হয়েছে লেফট ব্যাক পজিশনে। ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা কিন্তু নিশু কুমার, এবং নিশু কুমারের মতো একজন কোয়ালিটি প্লেয়ার যদি চোট পেয়ে যান, এবং সেটাও কিন্তু বেশ কিছু দিনের জন্য, একটা লং টার্মের জন্য, নিশু কুমার কিন্তু অনেকগুলো ম্যাচ মিস করবেন এবং সেক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু একজন ভালো মানের ফুলব্যাক খুঁজছে এবং তারা টার্গেট করছে কিন্তু হায়দ্রাবাদ এফসি 26 বছর বয়সী লেফট ব্যাক বিঘ্নেশ দক্ষিণামূর্তিকে, যিনি এর আগে ওড়িশা এফসি এবং মুম্বাই সিটি এফসিতে খেলেছেন। মুম্বাই সিটি এফসির 2020-21 আইএসএল লিগ শিল্ড উইনার্স স্কোয়াডের কিন্তু মেম্বার তিনি, এবং সেই জায়গা থেকে কিন্তু যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তিনি হায়দ্রাবাদ এফসিতে রয়েছেন বর্তমানে। হায়দ্রাবাদ এফসির সাথে তার কিন্তু কন্ট্র্যাক্ট ছিন্ন হতে পারে এরকম খবর। তিনি কিন্তু কন্ট্র্যাক্ট ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন হায়দ্রাবাদ এফসির বিভিন্ন ফাইন্যান্সিয়াল সমস্যার কারণে। তো সেই জায়গা থেকে নন পেমেন্টের জন্য যদি শেষ পর্যন্ত বিঘ্নেশ দক্ষিণামূর্তি ফ্রি এজেন্ট হয়ে যান, তো সেই জন্য কিন্তু ইস্টবেঙ্গল বিঘ্নেশ দক্ষিণামূর্তির জন্য যেতে পারে। আর না হলেও হয়তো কোনোভাবে কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করবে বিঘ্নেশ দক্ষিণামূর্তিকে সই করাতে। অ্যালেক্স সাজির বিষয়ে কিন্তু হায়দ্রাবাদে এফসি এখনও রাজি হয়নি এবং অ্যালেক্স সাজিকে হয়তো ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। এবার বিঘ্নেশ দক্ষিণামূর্তির কেসটা কী হয় সেটাই কিন্তু দেখার। তবে বিঘ্নেশ দক্ষিণামূর্তি যদি ইনকেস ফ্রি প্লেয়ার হয়ে যান, তাহলে অ্যাট এনি কস্ট বিঘ্নেশ দক্ষিণামূর্তির জন্য ঝাঁপাবে, কারণ ওই পজিশনে ইস্টবেঙ্গলে কিন্তু একজন সলিড প্লেয়ার দরকার। আর অন্যদিকে কেপি রাহুল বা রাহুল কেপি, যিনি কেরালা ব্লাস্টার্সের খুবই ভরসাযোগ্য একজন খেলোয়াড়, তাকে নিয়ে কিন্তু ট্রান্সফার রিউমার আসছে। এই উইঙ্গারকে কিন্তু ইস্টবেঙ্গল সই করাতে চাইছে এরকম ট্রান্সফার রিউমার রয়েছে, যদিও ডাইরেক্ট কোনো লিঙ্ক আপ কিন্তু এখনও উঠে আসেনি। তবে রাহুল কেপিকে কেন তারা সই করাতে চাইছে, কারণ তাদের দুজন কিন্তু সলিড উইঙ্গার রয়েছে ফার্স্ট 11-এ, একজন নাওরে মহেশ সিং এবং একজন নন্দকুমার শেখর, তারা কিন্তু ফার্স্ট 11-এ রেগুলার জায়গা পান। তো সেই দিক থেকে রাহুল কেপির মতো একজন খেলোয়াড়কে এনে ইস্টবেঙ্গল কী গেম প্ল্যান তৈরি করতে চাইছে, কার্লেস কোয়াড্রাত কী গেম প্ল্যান তৈরি করতে চাইছেন, সেটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। আর অন্যদিকে একটা নতুন টুইস্ট কিন্তু এসছে ইস্টবেঙ্গলের এত কিছু ট্রান্সফারের মধ্যে, সেটা হচ্ছে যে পিভি বিষ্ণু, ইস্টবেঙ্গলের অন্যতম ট্যালেন্টেড ইয়াং খেলোয়াড়, এবং এই মুহূর্তে যতজন ইস্টবেঙ্গলের ইউথ প্লেয়ার রয়েছেন তার মধ্যে কিন্তু সব থেকে প্রতিভাবান খেলোয়াড় হিসেবে ধরা হচ্ছে এই পিভি বিষ্ণুকে। তো পিভি বিষ্ণুকে কিন্তু মুম্বাই সিটি এফসি এবার টার্গেট করছে এবং পিভি বিষ্ণুর জন্য তারা কিন্তু বেশ বড় একটা অফার দিচ্ছে এরকম কিন্তু খবর। একটা লম্বা মেয়াদি কন্ট্রাক্টে তারা কিন্তু তুলে নিতে চাইছে পিভি বিষ্ণুকে, যাতে আগামী দিনে এইরকম একজন ট্যালেন্টেড খেলোয়াড় তাদের দলের হয়ে খেলেন, এরকম চেষ্টা কিন্তু তারা চালাচ্ছে। তো সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের সাথে অলরেডি 2026 অবধি কন্ট্রাক্ট করা আছে এবং ইস্টবেঙ্গলের কিন্তু খুবই ক্রুশিয়াল একজন প্লেয়ার পিভি বিষ্ণু, তাকে কিন্তু গত মরশুমে যথেষ্ট গেম টাইম দেওয়া হয়েছে এবং এই মরশুমেও কিন্তু দলের অন্যতম অস্ত্র হিসাবে ধরা হচ্ছে পিভি বিষ্ণুকে। তো পিভি বিষ্ণু যদি শেষ পর্যন্ত চলে যান, সেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল দলের জন্য বা কার্লেস কোয়াড্রাতের প্ল্যানের জন্য কিন্তু একটা বড় ধাক্কা আসবে। তবে যেটা খবর, ইস্টবেঙ্গল শিবির কিন্তু বিনু জর্জের সাথে বসে পুরো বিষয়টাকে
খুব তাড়াতাড়ি মেটাতে চাইছে এবং 2026 অবধি বিষ্ণুর সাথে অলরেডি কন্ট্রাক্ট আছে, সেই কন্ট্রাক্টটাকে আরও বাড়িয়ে নিয়ে যেতে চাইছে ইস্টবেঙ্গল। তারা কিন্তু চাইছে একটা লম্বা মেয়াদি কন্ট্রাক্ট করে বিষ্ণুকে কোনোভাবেই যাতে তিনি বেহাত না হন, সেটাই কিন্তু ইস্টবেঙ্গল চেষ্টা করছে। এবার আসবো সবথেকে ইন্টারেস্টিং নিউজটা, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের সাথে বহু বিদেশির কিন্তু নাম লিঙ্ক করা হচ্ছিল সিক্সথ ফরেনার হিসাবে, কিন্তু নতুন যে আপডেটটা উঠে এসছে গত মরশুমে মোহনবাগানের হয়ে খেলা স্প্যানিশ সেন্টার ব্যাক কাম সিডিএম হেক্টর ইয়াস্তেকে কিন্তু ট্রাই করছে ইস্টবেঙ্গল, এরকমই খবর, এবং তিনি সই করতে পারেন 1 বছরের ডিলে, এরকম কিন্তু খবর পাওয়া যাচ্ছে বিভিন্ন ট্রান্সফার রিউমারে। এখন বিষয়টা হচ্ছে যে হেক্টর ইয়াস্তের বয়সটা অনেকটাই বেশি, 36 বছর তার বয়স, কিন্তু মোহনবাগানের হয়ে গত মরশুমে কিন্তু যতজন সেন্টার ব্যাক ছিলেন তাদের মধ্যে পারফরমেন্স ভালো কিন্তু হেক্টর ইয়াস্তের, এবং যদি আপনারা সোফাস করে দেখেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন হিজাজি মাহেরের কাছাকাছি কিন্তু রেটিং রয়েছে হেক্টর ইয়াস্তের। যথেষ্ট ভালো খেলেছেন গত মরশুমে তিনি মোহনবাগান জার্সিতে, এবং গত মরশুমে তার স্ট্যাট, সেটা নিয়ে আমরা পরে একটা ভিডিওতে আলোচনা করব, সেটা কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ। তবে যেটা বিষয় হচ্ছে বয়স যেহেতু 36 বছর, তো তিনি কিন্তু একটু স্লো, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় জিনিস হচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু এই জায়গায় লং টার্মে কিন্তু তার সাথে কন্ট্রাক্ট করতে পারবে না, খুব বেশি হলে হয়তো 1 বছরের কন্ট্রাক্ট হবে, এবং সেক্ষেত্রে পরের বছরই কিন্তু এই পজিশনে আবার নতুন বিদেশি নিতে হবে। আর হেক্টর ইয়াস থেকে চুজ করার অন্যতম কারণ হতে পারে যে মোহনবাগানের হয়ে তিনি গত মরশুমে খেলেছেন এবং ভালো খেলেছেন, পারফরমেন্স ভালো ছিল তার মাঠে। আর অন্যদিকে এই হেক্টর ইয়াসদের যেহেতু অভিজ্ঞতা রয়েছে প্রচুর এবং ইন্ডিয়ান গ্রাউন্ডেও তিনি প্রুভড, তো সেই জায়গা থেকে তিনি কিন্তু এগিয়ে রয়েছেন হয়তো। ইস্টবেঙ্গলের যেহেতু মিডফিল্ডে জিকসন সিংকে তারা সই করাতে পেরেছে, একজন ভালো মানের ডিফেন্সিভ মিডফিল্ডার তারা সই করাতে পেরেছে, তো সেই জায়গা থেকে তারা কিন্তু সেন্টার ব্যাক পজিশনে যেহেতু আনোয়ারকে নিয়ে একটা সমস্যা আছে এবং শেষ পর্যন্ত কী হবে এই বিষয়টা কিন্তু এখনও পরিষ্কার না, এবং অন্যান্য কোনো সেন্টার ব্যাক কিন্তু ইস্টবেঙ্গল এখনও সই করাতে পারেনি। ষষ্ঠ বিদেশি হিসাবে সেই জন্য হয়তো হেক্টর ইয়াস থেকে, যিনি মূলত সেন্টার ব্যাক পজিশনে খেলেন, তাকেই হয়তো ইস্টবেঙ্গল চুজ করলো। দরকার হলে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে হয়তো ইউজ করবে, কিন্তু মূলত সেন্টার ব্যাক পজিশনে কিন্তু তাকে হয়তো খেলানো হবে। এই গেম প্ল্যান নিয়েই কিন্তু ইস্টবেঙ্গল হয়তো তাদের 6 সাইনিংটা করাচ্ছে। এই ভিডিওটা এ পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন এখনকার মতো টাটা।